আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি মনিরুল ইসলাম। আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশ এবং ইন্ডিয়ার টেস্টের ব্যাটিং লাইন আপ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা অবশ্যই আইসিসির বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী। আপনি যদি বাংলাদেশি ক্রিকেট ভক্ত হয়ে থাকেন তবু এই ভিডিওটি দেখবেন, এবং আপনি যদি ইন্ডিয়ান ক্রিকেট ভক্ত হয়ে থাকেন তবুও এই ভিডিওটি দেখবেন। কারণটা হচ্ছে, আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন যে বাংলাদেশ টেস্টে ব্যাটিংয়ের দিক থেকে ইন্ডিয়ার চাইতে কতটুকু দুর্বল, এবং এটাও আপনি ক্লিয়ার হবেন যে বাংলাদেশের থেকে ইন্ডিয়ার টেস্টে ব্যাটিংয়ে কতটুকু শক্তিশালী। প্রথমে আপনাদের যে বিষয়টা ক্লিয়ার করব সেটা হচ্ছে, আইসিসির যে র্যাঙ্কিং রয়েছে সেখানে 100 জন ব্যাটসম্যানের তালিকা থাকে। সেখান থেকে আমি 50 জনের মধ্যে যারা রয়েছে তাদেরকে এই তালিকায় লিপিবদ্ধ করেছি। প্রথম কথা হচ্ছে, এই যে লিস্টটা 10 তারিখে আপডেটেড, মানে সেপ্টেম্বরের 10 তারিখে আইসিসি লাস্ট আপডেট করেছে এই টেস্টের ব্যাটিং র্যাঙ্কিংয়ের তালিকা, মানে আজ থেকে 13 দিন আগে। এই তালিকায় 5 নম্বরে রয়েছে রোহিত শর্মা, 6 নম্বরে রয়েছে যশস্বী জয়সওয়াল, 7 নম্বরে রয়েছে বিরাট কোহলি। প্রথম 10 জনের মধ্যে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের ব্যাটিং তালিকায় প্রথম 10 জনের মধ্যে কোনো বাংলাদেশি ক্রিকেটার নেই, কিন্তু 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর একেবারে একসঙ্গে 3 জন ইন্ডিয়ান ব্যাটসম্যান রয়েছে এই তালিকায়। 15 নম্বরে গিয়ে রয়েছে বাংলাদেশের একজন ব্যাটসম্যান লিটন কুমার দাস। 16 নম্বরে রয়েছে মুশফিকুর রহিম। 10 থেকে 20-এর মধ্যে 15 এবং 16তে রয়েছে লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, কিন্তু 14 থেকে 1 পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যাটিং নেই। সেক্ষেত্রে ইন্ডিয়ার 3 জন ব্যাটসম্যান রয়েছে। এখন আপনি একেবারে ক্লিয়ার ইন্ডিয়া বাংলাদেশের থেকে কতটুকু ব্যাটিংয়ের দিক থেকে শক্তিশালী। অবশ্যই তারা শক্তিশালী, কিন্তু শুধুমাত্র তারা দল হিসেবে বা পুরো দল যে শক্তিশালী তা কিন্তু না। তাদের র্যাঙ্কিংয়ে বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে। 1 থেকে 50-এর মধ্যে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শুভমান গিল রয়েছে 19 নম্বরে। 41 নম্বরে রয়েছে রবীন্দ্র জাদেজা, যারা বর্তমান টিমে রয়েছে। বাংলাদেশের সঙ্গে যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে এবং 27 তারিখে যে টেস্ট ম্যাচটি হবে, এই দলে যারা জায়গা পেয়েছে সেই ক্রিকেটারের মধ্যে 5 জন ক্রিকেটার রয়েছে 50 জনের এই তালিকায়। কিন্তু আপনি যদি বাংলাদেশের দিকে তাকান সেক্ষেত্রে দেখবেন সেরা 10 জনের মধ্যে কেউ নেই। 15 নম্বরে লিটন কুমার দাস, 16 নম্বরে মুশফিকুর রহিম, 45 নম্বরে একেবারে তারপরে আর কেউ নেই। 45 নম্বরে সাকিব আল হাসান, 49 নম্বরে মমিনুল ইসলাম। এদিকে 19 নম্বরে গিয়ে ইন্ডিয়ান একজন ব্যাটসম্যান রয়েছে শুভমান গিল, 41 নম্বরে রবীন্দ্র জাদেজা। এছাড়াও ইন্ডিয়ার আরও বেশ কয়েকজন ব্যাটসম্যান এই তালিকার মধ্যে রয়েছে, আজিঙ্কিয়া রাহানে সহ আরও, কিন্তু তারা যেহেতু বর্তমানে বাংলাদেশের সঙ্গে ঘোষিত টিমে নেই সেক্ষেত্রে তাদেরকে আমি এই লিস্টে রাখি। এখন কথা হচ্ছে, বাংলাদেশ কতটুকু ভালো পারফর্ম করলে ইন্ডিয়ার সঙ্গে কন্টেস্টপূর্ণ একটা ম্যাচ অনুষ্ঠিত হবে। এখন যদি আপনি দেখেন এই যে টপ 3 জন ব্যাটসম্যান রয়েছে, রোহিত শর্মা, জয়সওয়াল, বিরাট কোহলি, এই টপ 3 জনের মধ্যে টেস্ট ম্যাচে যে কোনো 2 জন বা 1 জন ভালো পারফর্ম করবেই। তারা যেহেতু সমসাময়িক পারফর্ম অনুযায়ী এই তালিকায় জায়গা পেয়েছে, সেক্ষেত্রে তাদের ভালো পারফর্ম করার সম্ভাবনা খুবই বেশি, যেটা আপনারা গত টেস্ট ম্যাচে লক্ষ্য করেছেন। এছাড়া বাংলাদেশের লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম তারা রয়েছে 15 এবং 16 নম্বরে। এই 2 জন ব্যাটসম্যান শুধুমাত্র 20 জনের তালিকায় সামনের দিকে রয়েছে। এই 2 জন ব্যাটসম্যান কি ধরনের পারফর্ম করলে তারা টপ 10-এর মধ্যে আসতে পারবে?
আমি জাস্ট ওই ম্যাচের কথা বলছি যেই ম্যাচটা 27 তারিখে অনুষ্ঠিত হবে। নিঃসন্দেহে রোহিত শর্মা, জয়সওয়াল, বিরাট কোহলির থেকে যদি ভালো পারফর্ম করে তাহলে বাংলাদেশ জিততে পারবে বা কন্টেস্টপূর্ণ একটা ম্যাচ হবে। আদৌ কি সম্ভব? আপনি যদি সাধারণভাবে ভেবে থাকেন আদৌ কি সম্ভব, হ্যাঁ আমি বলবো সম্ভব। অসম্ভব বলে কোনো কিছুই নেই। কিন্তু বাংলাদেশি ক্রিকেটাররা আমি যতটুকু দেখি, যখন কোনো শক্তিশালী দলের সঙ্গে অংশগ্রহণ করার চিন্তাভাবনা করে তারা মেন্টালিভাবে আগে থেকেই খুবই দুর্বল হয়ে যায়। তারা আগের থেকেই ভেবে নেয় যে ওরা তো অনেক অনেক ভালো দল, কিভাবে আমরা ওদের সঙ্গে পেরে উঠব। এটা আমি ওয়ানডে বিশ্বকাপ, টি20 বিশ্বকাপ, এমনকি সব জায়গাতেই আমি এটা খেয়াল করে দেখি। শুধুমাত্র ভালো দলের সাথে হুট করেই বাংলাদেশ দেখবেন যে 10 ম্যাচ খেলেছে, হুট করেই একটা ম্যাচে অনেক ভালো পারফর্ম করে ফেলেছে। এই জিনিসগুলো কখন ঘটে এটা যদি আপনি খেয়াল করবেন যে কখনো দলগত পারফর্মের ক্ষেত্রে বাংলাদেশ ভালো করে না, যে কোনো একটা ভালো দলের সঙ্গে একেবারে হাই লেভেলের দলগত পারফর্ম করে বাংলাদেশ জিতলো তা কিন্তু হয় না। আমি দেখি যে একজন বা দুইজন বলার খুব ভালো বল করেছে, একজন দুইজন ব্যাটসম্যান ভালো ব্যাটিং করেছে, মানে একেবারে হাই লেভেলের পারফরমেন্স 100তে 100 দিয়ে ফেলেছে, তখনই বাংলাদেশ একটা শক্তিশালী দলকে হারাতে সক্ষম হয়। যাই হোক, শেষ কথার এক কথা, টেস্ট র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের ব্যাটিং, মানে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ইন্ডিয়ার থেকে অনেক 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 দুর্বল। সরি, বাংলাদেশের ব্যাটিং ইন্ডিয়ার থেকে অনেক অনেক দুর্বল। এটা আপনাকেও স্বীকার করতে হবে, আমাকেও স্বীকার করতে হবে। আমি চাই যে বাংলাদেশের যারা ব্যাটিং আছেন তারা যে পারফর্ম করতেছে, পাকিস্তানে যে পারফর্মটা করেছিল ইন্ডিয়াতে যদি সেরকম করতে পারত তাহলে হয়তো ভক্তরা অনেক অনেক খুশি হতো, কিন্তু তারা সেটা করতে পারেনি। অবশ্য পাকিস্তান এবং ইন্ডিয়া দুই দেশের ক্রিকেটারদের মধ্যে অনেকটা তফাৎ রয়েছে। ইন্ডিয়া অনেক শক্তিশালী দল, সেক্ষেত্রে তাদের কাছে পারফর্ম করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার, আবার ইন্ডিয়ার মাটিতেই। তবে আমরা যারা বাংলাদেশি ক্রিকেট ভক্ত আছি তারা সবসময় চাই যে একটা প্রতিযোগিতামূলক খেলা হোক, যেই খেলা দেখে আমরা আনন্দ পাই। আগামীকালকের ভিডিওতে টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বোলিং লাইন আপ নিয়ে আলোচনা করব, সেটা স্পিন এবং পেস দুটো নিয়েই দেখা হবে আগামীকালকের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।